হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12-এর স্টুডেন্টসরা আমাকে সবাই বলছো যে ম্যাম কিছু সাজেশনস দিন। তো প্রথমেই বলে রাখি, খুব একটা এত মানে সাজেশন করে ঠিক পড়াটা যদিও আমি পছন্দ করি না, কিন্তু তবু তোমরা সবাই যখন সাজেশন চাইছো কিছু, তো কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স যেগুলো মোটামুটি প্রিভিয়াস ইয়ার স্টাডি করে আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো বেশি টপিকগুলো পড়া উচিত, তো সেগুলো আমি একটু তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করে দেব। কিন্তু বারবারই যেটা বলছি যে যারা বিশেষ করে ধরো নিটের জন্য অ্যাপিয়ার হচ্ছে বা জেনপার জন্য অ্যাপিয়ার হচ্ছে, বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সাম দেবে যেটাতে বায়োলজি লাগবে। ইভেন যদি কেউ চাও, মানে ভাবছো এখন যে এইচএসের পর গ্র্যাজুয়েশন লেভেলে, মাস্টার্স লেভেলে তোমরা বায়োলজিক্যাল যে কোনো সাবজেক্ট নিয়ে এগোতে চাও, ঠিক আছে, তো এইরকম যে স্টুডেন্টরা আছো তারা অবশ্যই ওই পরীক্ষার আগের কিছুদিন খুব বেশি ভালো করে রেডি করবো অ্যান্সার্স। তো এরকম কিছু কোশ্চেন্সের জন্য আমার মনে হয় সাজেশান দেখতে পারো, কিন্তু একেবারে প্রথম থেকে আমি কিছু পড়িনি, শুধুমাত্র সাজেশানটাকেই বেস করে পড়বো এরকম টাইপের পড়াশোনা তোমরা করো না। তোমাদের তো এখনও পরীক্ষাটার বেশ কিছুটা টাইম বাকি আছে, এখন চেষ্টা করো আরও একটু ভালো করে কনসেপ্টগুলো বিল্ড আপ করে নেওয়ার। তো আমি যেটা বলে দেবো সাজেশানসগুলো, তোমরা জাস্ট ওই ফাইনালের আগে ট্রাই করো ওই পোর্শনগুলো পড়ে যাওয়া, ঠিক আছে। তো প্রথমেই বলে দিই, রিডিউস সিলেবাসের যে ব্যাপারটা আছে, তো সেটার উপর বেস করে তোমরা জানোই অলরেডি যে তোমাদের রিডিউস সিলেবাসে কী কী রিডিউসড হয়েছে। তো সেইটার উপর বেস করে যদি দেখি, তো ইউনিট 2 তোমাদের যেটা আছে বংশগতির আণবিক ভিত্তি, যেটা ওখান থেকে জানো তোমরা অভিব্যক্তি কার্য পদ্ধতিটা বাদ থাকছে, তারপর জৈব প্রযুক্তিবিদ্যা মানে ইউনিট 4টা তোমাদের বাদই আছে, তারপর বাস্তুতন্ত্রের যে চ্যাপ্টারটা সেখান থেকে বাস্তুতন্ত্রটা বাদ আছে। তো অবশ্যই যারা শুধুমাত্র এইচএসের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো মানে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ না, তো তাদেরকে আমি বলবো যে যেটুকু রিডিউস সিলেবাসে যেগুলো বাদ চলে গেছে যে চ্যাপ্টার্সগুলো, তো সেগুলো পড়া সেভাবে দরকার নেই। মেন সিলেবাসে যেটা রয়েছে সেটার উপর ফোকাস করেই পড়ো। কিন্তু যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, যেহেতু আমরা মোটামুটি বুঝতে পারছি যে নিটের জন্য মনে হয় না সিলেবাস সেভাবে রিডিউস হবে, হয়তো অপশনাল কিছু থাকতে পারে, তো সেটা অবশ্যই অফিসিয়ালি পাবলিশড হলে আমি বলেইছি তোমাদের জানাবো। তো সেই জন্য তারা একটু চেষ্টা করো কিন্তু থরলি ব্যাপারটাকে পড়তে। আর যে কোনো স্টুডেন্ট যারা গ্র্যাজুয়েশনেও যেটা বললাম, তারা অবশ্যই পড়বার সময় একটু বুঝে পড়ো, পুরোপুরি ওই নোট বেসিসে বা শুধুমাত্র নোট বানিয়ে, মানে নোটটা বানাও কিন্তু নিজে বানাও, মানে শুধু মানে কোনো মানে বই থেকে বা আমি বিভিন্ন রকমের যে বুকসগুলো কোশ্চেন অ্যান্সারে পাওয়া যায় সেখান থেকে শুধু কোশ্চেন অ্যান্সার পড়ে আমি পরীক্ষা দেবো আর বই পড়বো না, এরকমটা করো না, বারবারই বলছি, ঠিক আছে। কনসেপ্টটাকে বোঝার জন্য কিন্তু থরলি প্রত্যেকটা টপিক পড়ে পড়ে আমাকে বুঝতে হবে, বুঝে নিলে এবার পরীক্ষার আগে তুমি এই সাজেশনটা ইউজ করতে পারো। তো চলো আমি বলে নিই, তোমরা একটু লিখে নাও। দেখো, প্রথমে জীবের জনন আসছে ফার্স্ট চ্যাপ্টার তোমাদের, তো সেটার উপর বেস করে আমি কিছু 2 মার্কসের কোশ্চেন্স আগে বলছি, তোমরা পজ করে করে লিখে নিতে পারো। তো প্রথমেই মেন যেটা কোশ্চেন্স 2 মার্কসের জন্য আমি বলি, ক্লিস্টোগ্যামির উপর বেস করে পড়বে। ক্লিস্টোগ্যামি কি, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, ইউগ্যামি কি, এদের যে কোনো দুটোর মধ্যে পার্থক্য, এক্সাম্পল আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, ইউগ্যামি কোনটা কাদের দেখা যায়, পোরোগ্যামি এবং চ্যালাজোগ্যামির যে কনসেপ্টগুলো, ঠিক আছে, সেটা ভালো করে পড়বে। ভ্রূণ কোথায় রোপিত হয়, আমি পুরো মানে জীবের জনন ইউনিটটার উপর বেস করেই যে 4টে চ্যাপ্টার আছে সেগুলো বলছি। তো তারপরে দেখো যেটা বললাম যে ভ্রূণ কোথায় রোপিত হয় এবং কোন দশায় ভ্রূণ রোপিত হবে সেটা পড়ে রাখবে। ট্রিপল ফিউশন, ডবল ফার্টিলাইজেশন, ট্রিপল ফিউশন মানে ডবল ফার্টিলাইজেশন হচ্ছে দ্বিনিষেক, এবং ট্রিপল ফিউশন এর যে কনসেপ্টগুলো কী কী ফার্টিলাইজেশন হবে, ঠিক আছে, কোনটা তৈরি হবে মানে প্রোডাক্টে, মানে ধরো ডবল ফার্টিলাইজেশনের ফলে মানে ট্রিপল ফিউশনে আমরা দেখছি এন্ডোস্পার্ম বা শস্য নিউক্লিয়াস তৈরি হয়, আর একটা তার সাথে ডবল ফার্টিলাইজেশনে কী কী তৈরি হচ্ছে, শস্য নিউক্লিয়াস বা এন্ডোস্পার্মটাও তৈরি হয়, তার সাথে জাইগোট বা সিড যেটা তৈরি হবে সেটাও তৈরি হয়। এই কনসেপ্টগুলোকে ভালো করে মনে রাখবে। স্ববন্ধাত্মতা বা সেলফ স্টেরিলিটির কনসেপ্ট ভালো করে পড়বে। স্পোরোপোলেনিন কি, কোথায় অবস্থান করছে, তার কাজ কি, ঠিক আছে, কি ইম্পর্টেন্স আছে স্পোরোপোলেনিনের খুব ভালো করে দেখবে। তারপর দেখো কোলোস্ট্রাম খুব ভালো করে পড়বে। কোলোস্ট্রামের
কি অ্যান্টিবডি থাকে, অ্যান্টিবডি এ কোলোস্ট্রামে প্রেজেন্ট থাকে, খুব ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বহুভ্রূণতা বা পলিএমব্রায়োনি কনসেপ্ট কি, কেন বহুভ্রূণতা দেখা যায়, উইথ এক্সাম্পল, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাপোমিক্সিস, সেটাও তাই, কনসেপ্ট কি, ব্যাপারটা কি হচ্ছে সেই অনুযায়ী পড়ে রাখবে। তারপর হচ্ছে ফলোপিয়ান টিউবের মানে কোথায় দেখতে পাচ্ছি এবং তার স্ট্রাকচার কি এবং ফাংশন কি। স্পার্মিয়েশন কি, স্পার্মিয়েশনের কাজ কি, চিরস্থায়ী গর্ভনিরোধ পদ্ধতি, তাতে কি কি হতে পারে। তারপরে করবে হচ্ছে ফিটাল ইজেকশন রিফ্লেক্স, এই সম্পর্কে একটু পড়ে রাখবে। ল্যাকটেশনাল অ্যামোয়ারিয়া কি, ঠিক আছে, আফটার প্রেগনেন্সি, আমি এগুলো সবই ডিসকাস করব, তোমার প্লে লিস্টে তোমরা সবই পেয়ে যাবে। তো সেই জিনিস কনসেপ্টগুলোকে ধরে ধরে 2 মার্কস 3 মার্কসের মতন করে এগুলোকে কিন্তু রেডি করতে হবে। তারপরে দেখো বলি যে 3 মার্কসের মানে বেসিক্যালি যেগুলো মেন 3 মার্কসের জন্য করবে, রজতচক্রের সময় ডিম্বাশয়ের পরিবর্তন বা ওভারিয়ান চেঞ্জেস ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল। নেক্সট হচ্ছে এমব্রায়ো ডেভেলপমেন্ট ইন ডাইকট প্ল্যান্টস, মানে ডাইকট প্ল্যান্ট বা দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ কী করে গড়ে উঠছে, একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ কী করে গড়ে উঠছে, স্টেপ বাই স্টেপ অবশ্যই ডায়াগ্রাম দিতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা ইনভিট্রো নিষেক, সেখানে ZIFT, GIFT, IUDর ব্যবহার, এই সবের ফুল ফর্ম, কেন ব্যবহার করা হয়, কোন দশায় ব্যবহার করা হবে, তা থেকে কি মানে ওগুলো ব্যবহার করার উপযোগিতা কি আছে, কি প্রয়োজনীয়তা আছে, এইগুলো কনসেপ্ট কিন্তু ভালো করে জেনে রাখবে। নেক্সট হচ্ছে প্লাসেন্টার কি কাজ, প্লাসেন্টাকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন, তার এই কনসেপ্টগুলো। মেনার্কি, মেনোপজের টার্মসগুলো ভালোভাবে জেনে রাখবে। শুক্রাশয়, ডিম্বাশয়ের কলস্থানিক গঠন খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য। শুক্রাশয়, ডিম্বাশয়ের কলস্থানিক গঠন অবশ্যই পিকচার দিতে হবে কোশ্চেন অ্যান্সার করার সময়। স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি, পুংলিঙ্গধরের উৎপত্তি 2020-তে এসে গেছে, তো স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি খুব ভালো করে পড়বে। তারপর হচ্ছে স্পার্মাটোজেনেসিস, উজেনেসিসের রেখাচিত্র, মানে ডায়াগ্রামেটিকভাবে ডিসকাশন করা, প্লাস তার সঙ্গে স্পার্মাটোজেনেসিস এবং উজেনেসিসের হরমোনাল কন্ট্রোল এবং তাদের মধ্যে পার্থক্য। তারপর তো চলে আসো হচ্ছে অ্যাক্রোজোমাল রিয়াকশান, মানে অ্যাক্রোজোম কীভাবে রিয়াকশান হচ্ছে, ইমপ্ল্যান্টেশন বা রোপণের যে স্টেপগুলো আছে স্টেপ বাই স্টেপ উইথ ডায়াগ্রাম উইথ পিকচার পড়ে রাখতে হবে। সপুষ্পক উদ্ভিদের ইতর পরাগযোগের যে কৌশল, আউটব্রিডিংয়ের যে ডিভাইসগুলো রয়েছে, ঠিক আছে, ক্লিস্ট্রোগ্যামাস, আরও যে সবগুলো তোমরা পড়েছো সেই সবগুলো ভালোভাবে পড়তে হবে। পরাগযোগের ভিত্তিতে উদ্ভিদের বিভিন্ন বৈশিষ্ট্য, বায়ু পরাগী, জল পরাগী, পতঙ্গ পরাগী, বিভিন্ন উদ্ভিদের এক্সাম্পল, বৈশিষ্ট্য এবং এদেরকে বিভিন্ন যে স্পেসিফিক নেমগুলোতে ডাকা হয়, যেমন ধরো অর্নিথোফিলাস, হাইড্রোফিলাস, ঠিক আছে, এইরকম ম্যালাকোফিলি, এইরকম টাইপের যে নামগুলো আছে স্পেসিফিক্যালি প্ল্যান্টগুলোর, অবশ্যই সেই টার্মসগুলোকে খুব ভালো করে মনে রাখতে হবে। এই মোটামুটি হয়ে গেল ইউনিট 1-এর মেন ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো। এবার চলে আসি ইউনিট 2। ইউনিট 2 খুব ইম্পর্টেন্ট একটা ইউনিট, সেখান থেকেও মোটামুটি 2-3 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নাও। এবার ধরো যেটা 2 মার্কসের বলছি সেটা 3 মার্কসেও আসতে পারে, বা 3 মার্কসের কোশ্চেন্সগুলো 5 মার্কসেরও আসতে পারে, সেটুকু আমরা মনে হয় যে ক্লাস 12-এর তোমরা মোটামুটি রেডি করে গেলে ওটা যেরকম আসবে সেটা তোমরা বুঝে, যেমন ধরো 5 মার্কসের এলো কি 3 মার্কসের এলো, অবশ্যই সেখানে ডায়াগ্রাম দিতেই হবে। সেটা এবার যেটাতে ডায়াগ্রাম দেওয়ার পসিবল নয় সেখানে তুমি কীভাবে ডায়াগ্রাম বানাবে, যেগুলো ডায়াগ্রাম দেওয়ার পসিবল সেগুলোতে 3 মার্কস 5 মার্কসে অবশ্যই তোমরা ডায়াগ্রাম বানাবে। আর ওটা থেকেই যদি কোনো কনসেপ্ট 1 মার্কসের চলে আসে কি 2 মার্কসের চলে আসে, সেখানে ডায়াগ্রাম না দিলেও চলবে। তো চলো ইউনিট 2টা ডিসকাস করে দিই। মাল্টিপল অ্যালিল, বহুজিন যেটা, তারপর এবিও ব্লাড গ্রুপ, এগুলো খুব ভালো করে পড়বে, উদাহরণের সঙ্গে পড়বে। প্লিওট্রপিজমের উদাহরণ দিয়ে জিনিসটা কি, টপিকটা কি সেটা ভালো করে পড়বে। পলিজেনিক ইনহেরিটেন্স মানে হচ্ছে বহুজিন উত্তরাধিকার, ভালোভাবে পড়তে হবে। সম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট ডমিনেন্সের ডিফারেন্স খুব ভালো করে পড়তে হবে। আরএনএ ইন্টারফেয়ারেন্স, VNTR, জিন ফ্রিকোয়েন্সি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, এই টপিকগুলোকে খুব ভালো করে পড়বো আমরা। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের প্রয়োজনীয়তা কী, সুবিধা কী, অসুবিধা কী, এগুলো খুব ভালো করে পড়তে হবে। আরএনএ ইন্টারফেয়ারেন্স, VNTR এর ফুল ফর্ম, কিসের জন্য ইউজ হচ্ছে, জিনিসগুলো কী কী, এগুলো ভালো করে পড়তে হবে।
নেক্সট চলে আসো এক্সন ইন্ট্রন স্প্লাইসিং। এক্সন কি, ইন্ট্রনস কি, স্প্লাইসিং কি, স্প্লিট জিন কি, কোথায় অবস্থান করছে, ছোট্ট ছোট্ট কোশ্চেন্সগুলো কিন্তু দেখবে 2 মার্কসের, একটা হয়তো 3 মার্কসের কোশ্চেন, তো সেখানে 2+1, সেখানে কোনো 1 মার্কসের যেটা সেখানে এক্সন কি বা স্প্লাইসিং কি, এরকমভাবে ছোট ছোট প্রশ্ন কিন্তু ভেঙে ভেঙে জানো তোমরা আসে। পুরো 5 মার্কসের না আসে, 3+2 বা 2+1 2 এরকমভাবে 4 এলো, একটা 1 মার্কসের এলো, তোমরা জানো এরকমভাবে স্প্লিট করে করে কোশ্চেন্স আসে, তাই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলোকে খুব ভালো করে দেখবে। নেক্সট কোশ্চেন দেখো, জেনেটিক কোডের যে বৈশিষ্ট্য, যে জিন মানে কোড ও নন ওভারল্যাপ করবে না, তারপর কমা থাকবে না মানে পরপর থাকবে, নন অ্যাম্বিগুয়াস, ঠিক আছে, কোডনের ডিজেনারেসি, এই টাইপের যে মেন পয়েন্টসগুলো রয়েছে, কোডনের যে স্পেশাল বৈশিষ্ট্যগুলো রয়েছে খুব ভালো করে পড়তে হবে। একেবারে কোডনের বৈশিষ্ট্য উল্লেখ করেও থাকতে পারে, বা যে কোনো একটা কোডনের বৈশিষ্ট্যকে উল্লেখ করে দিয়ে মানে একটা টার্মটাকে উল্লেখ করে দিয়ে সেই বৈশিষ্ট্যটা কী, কোডনের কোন বৈশিষ্ট্যকে বোঝানো হচ্ছে সেরকমও কিন্তু কোশ্চেন থাকবে। এরপর চলে আসো বিবর্তনের কিছু প্রকারভেদ। মলিকিউলার এভিডেন্স অফ ইভলিউশন মানে বিবর্তনের যে আণবিক প্রমাণ, মলিকিউলার এভিডেন্স কী কী আছে সেগুলো, জীবাশ্ম ঘটিত প্রমাণ কী কী আছে, আর সলিনয়েড মডেল পড়বে তারপরে, যেটা ডিএনএ প্যাকেজিং, নিউক্লিওজোম সলিনয়েড, তো নিউক্লিওজোমটা এসেছে, তো সলিনয়েড মডেলটাকে একটু দেখে রাখবে, 2 মার্কসের মতন করে দেখো। তারপরে চলে আসছে হার্সে চেজের এক্সপেরিমেন্ট, খুব ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে পড়বে, পয়েন্ট ওয়াইজ লিখবে এবং এক্সপেরিমেন্টটাকে ডায়াগ্রামটাকে একটু পিকচারাইজড করে দেবে, পিকচার দেবে। তারপর চলে আসো হচ্ছে ল্যাক অপেরন এসেছে, কিন্তু পজিটিভ নেগেটিভ যে রেগুলেশনটা একটু জাস্ট কনসেপ্টটা নিয়ে রেখো। তারপরে হচ্ছে এইচসিজি হিউম্যান জিনোম প্রজেক্ট, এইচজিসি হিউম্যান জিনোম যে প্রজেক্ট এইচজিপি পাবে সেটা পড়ে রাখবে, তার বৈশিষ্ট্য সুবিধা অসুবিধে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং তো আগেই বললাম। নিও ডারউইনিজমের কনসেপ্ট বলতে কী বোঝো, 3 মার্কসের মতন করে পড়বে। তারপরে পড়বে হচ্ছে হার্ডিউইন বা ইকুইলিব্রিয়াম। তো এই জিনিসগুলো 3 মার্কস 2 মার্কস অল্টারনেটলি মোটামুটি এলে কিভাবে পড়তে হবে দেখে রেখো, কিন্তু মেন 5 মার্কসের মধ্যে যেটা অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন। এবার ট্রান্সলেশন তোমরা জানো আগেরবার একটা পার্টে এসে গেছে, তাই ট্রান্সলেশনটাকে যদি তোমরা বাদও দাও, রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন খুব ভালো করে পড়ো। দেখবে একটা যে কোনো পর্যায়ে, হয়তো প্রারম্ভিক পর্যায়ে আলোচনা করো, কি ইলংগেশন পর্যায়টা আলোচনা করো, এরকমও দেয়, বা হয়তো বলে দিল কিছু এনজাইমের নাম বলে দিল, ডিএনএ রেপ্লিকেশানে এসএসবি প্রোটিন, ডিএনএ পলিমারেজ 1 2, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন আর কি এসএসবি প্রোটিন, ডিএনএ পলিমারেজ, গাইরেজ, টোপো আইসোমারেজ, এইসবের গুরুত্ব লেখো। এরকমভাবে 1 2 3 4 4টে কি 5টা দিয়ে দিল, প্রত্যেকটার একদম স্পেসিফিক অ্যান্সার লিখবে, ফুল মার্কস পাবে। 1 2 3 4 5 4টে দিয়ে দিল, যে ডিএনএ রেপ্লিকেশনের জন্য রিকোয়ারমেন্টস যেগুলো, টোপো আইসোমারেজ, গাইরেজ, আরএনএ প্রাইমার, প্রাইমেজ এনজাইম, এসএসবি প্রোটিন, তো এগুলো দিয়ে প্রত্যেকটার একটা করে তোমাকে বললো ইম্পর্টেন্স লিখতে, একদম টু দ্য পয়েন্ট মেন অ্যান্সারটা লিখবে, ফুল মার্কস পাবে। ওকে, তারপরে একইভাবে ট্রান্সক্রিপশনেরও তাই, প্রত্যেকটা ধরে ধরে সব এনজাইমসগুলোর ট্রান্সক্রিপশনের যা যা সিগমা ফ্যাক্টর, রো ডিপেন্ডেন্ট, রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন, সব কনসেপ্ট খুব ভালো করে বুঝে বুঝে পড়ে এগুলো রেডি করবে। তারপরে দেখো চলে আসছে এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ, এগুলো সবের একটু একটু কাজগুলো দেখে রাখবে, স্ট্রাকচারটা মাথায় রাখবে যে কী স্ট্রাকচার। বংশগতির ক্রোমোজোম তত্ত্ব একটু পড়ে রাখবে। লিঙ্গ নির্ধারণে SRY যে জিন, তার কি গুরুত্ব আছে সেগুলো পড়তে হবে। ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, এই সিনড্রোমগুলো কেন হচ্ছে মানে এর কারণ এবং তার লক্ষণ কী, রোগটার লক্ষণ কী, সেগুলো পড়তে হবে। তো এই জিনিসগুলোকে কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে বলে আমার মনে হচ্ছে, যে অবশ্যই আরও যদি তোমরা পারো মেন আরও যে জিনিসগুলো তো থাকছে তো দেখো, কিন্তু এই জিনিসগুলো মেন বাদ দেবে না কোনোভাবেই এগুলো পড়ার সময়। এরপর চলে আসি ইউনিট 3তে। ইউনিট 3-এর ওই 2-3 মার্কস মিলিয়ে যে কোশ্চেন্সগুলো পাবে সেগুলোর মধ্যে ফ্যাব, এফসি, এই যে রিজিয়নগুলো মানে পুরো যে অ্যান্টিবডির স্ট্রাকচার সেটা জানো তো এসেছে তোমাদের, কিন্তু ফ্যাব রিজিয়ান, এফসি রিজিয়ান, এই কনসেপ্টগুলোকে ভালো করে পড়বে। অর্জিত অনাক্রম্যতা ব্যাপারটা কি,
বা ধরো জন্মগত অনাক্রম্যতার ব্যাপারটা কি, তাদের মধ্যে পার্থক্য, টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইটের পার্থক্য, রস নির্ভর অনাক্রম্যতা, কোষ নির্ভর অনাক্রম্যতার কনসেপ্ট এবং তাদের পার্থক্য, এগুলো খুব ভালো করে পড়বে। লোফার্স সিনড্রোম পড়বে, অ্যাসকেরিয়েসিস পড়বে, র্যাভডিফর্ম লার্ভা, এই টপিকগুলোকে ছোট ছোট করে কিন্তু দেখে রাখবে। তারপর ধরো ম্যালেরিয়া রোগ, ম্যালেরিয়া কি করে বিস্তার হচ্ছে, স্পোরোজয়েড, মেরোজয়েড, ম্যালেরিয়ার স্পোরোজয়েড দশা, মেরোজয়েড দশা, কোনটা আমাদের হিউম্যান বডির কোন পার্টে গ্রো করছে, কোনটা মশার লার্ভাতে গ্রো করছে, এই জিনিসগুলোকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? নেক্সট বলছি হচ্ছে ওই সক্রিয় নিষ্ক্রিয় অনাক্রম্যতা বললাম, পিসি কালচার ভালো করে পড়ো, ইন্টারফেরন ভালো করে পড়ো, অ্যাসকেরিয়াসিসেরও ঠিক সেরমভাবে বিস্তার পদ্ধতি, লক্ষণ, এগুলো পড়তে হবে। এসসিপির ফুল ফর্মটা কি, সিঙ্গেল সেল প্রোটিন, তার উদাহরণ, কনসেপ্টটা কেন দরকার, সুবিধা অসুবিধে, এগুলো পড়ো। বায়োফর্টিফিকেশান পড়ো। তারপর জীবজ সারে, হ্যাঁ অণুজীব, জীবজ সার তৈরি করতে অণুজীবের কী কী ভূমিকা আছে, কী কী গুরুত্ব আছে, এগুলো খুব ভালো করে পড়ো। তারপরে বলতে পারো ড্রাগ, বিভিন্ন ড্রাগ, সিডেটিভ ড্রাগ, ট্রাঙ্কুলাইজার, সবের উদাহরণ পড়ো। তার সাথে সাথে ওগুলো কী এফেক্ট করছে হিউম্যান বডিতে, সেগুলোকে ভালো করে পড়ো। তারপর বলতে পারো ময়েট, এমওইটি, ঠিক আছে, যে মাল্টিপল ওভিউলেশন যে ট্রিটমেন্ট করা হচ্ছে অ্যানিমেলসদের উপর, সেগুলোকে ভালো করে দেখে রাখো। কৃত্রিম ইনসেমিনেশন কনসেপ্ট ভালো করে দেখে রাখো। আচ্ছা, কলা পালন, টিস্যু কালচারের কী গুরুত্ব আছে এবং কিভাবে করা হয় পদ্ধতিটা উইথ ডায়াগ্রাম করে রাখো। তারপরে করো হচ্ছে মৌমাছি, পোলট্রি, মাছ, এদের রোগের স্টার্ট করা আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ঘটিত রোগ, বিশেষ করে কোরাইজা তো খুব ইম্পর্টেন্ট, টেস্ট পেপার প্র্যাকটিস করলেই পাবে তোমরা, প্রত্যেকটা পেজে পায় প্রায়। তো এই ডিজিজগুলোকে ভালো করে দেখো, শর্ট কোশ্চেন্সের জন্য লাগবে। তারপরে হচ্ছে চলে আসো হচ্ছে প্রণোদিত প্রজনন, প্রণোদিত প্রজনন, তারপরে হচ্ছে গিয়ে তোমার হাইপোফাইজেশন, তারপর হাইপোফাইজেশন এবার প্রণোদিত প্রজননে যে পিটুইটারির এক্সট্রাক্টটা ইউজ করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে সেই পদ্ধতিটা একটুখানি দেখে রাখো। তারপরে হচ্ছে মেজর কার্প, মাইনর কার্পের ডিফারেন্স উইথ এক্সাম্পলস পড়ো। নিবিড় মিশ্র চাষ পদ্ধতি, এইটা একটু ভালো করে দেখো। তারপর যদি ক্যান্সার কোষের দিকে চলে আসো, ক্যান্সার, এটা তোমরা সব সময় আমি দেখি স্টুডেন্টরা অনেকে ভুল করো, সেটা হচ্ছে কি যে দেওয়া হলো ক্যান্সার কোষের বৈশিষ্ট্য লেখো, তোমরা লিখে ফেলছো ক্যান্সারের বৈশিষ্ট্য, অ্যান্সারে লিখছো ক্যান্সার হলে ওয়েট কমে যেতে পারে, কি কি হয় এই জিনিসগুলো, এগুলো ক্যান্সার কোষের বৈশিষ্ট্য নয়, এগুলো হচ্ছে কারো কোনো হিউম্যান বডিতে যদি ক্যান্সার হয় তো সেটা কি করে এক্সপ্রেস হবে, সেই এক্সপ্রেশনের বৈশিষ্ট্য হচ্ছে ওগুলো। যদি কোশ্চেনটায় থাকে ভালো করে কোশ্চেনটাকে পড়বে, ক্যান্সারের বৈশিষ্ট্য হলে আমরা ওইগুলো লিখবো। ক্যান্সার কোষের বৈশিষ্ট্য মানে হচ্ছে মেটাস্ট্যাসিস, অ্যাঞ্জিওজেনেসিস, ঠিক আছে, তা কন্ট্যাক্ট ইনহিবিশন, আমি ইংলিশ টার্মগুলো বললাম কিন্তু সবগুলোরই বাংলা টার্মের সঙ্গে তোমরা ম্যাচ করবে। বইটা খুলবে যখন এটা মানে সাজেশনটা দেখবে, সাইডে সাইডে ব্র্যাকেটে লেখা থাকবে, আর সবসময় তোমরা কিন্তু এখন থেকে হ্যাবিচুয়েটেড হয়ে যাও কি যে ইংলিশ টার্মসগুলোর সঙ্গে, কেন কি দেখবে নিজেদের খুব সুবিধা হবে। আফটার এইচএস তো তোমরা মানে বেঙ্গলি ভার্সানে বায়োলজি কেউ পড়তে পারবে না, তো সেই জন্য তোমাদেরকে এখন থেকে হ্যাবিচুয়েটেড হয়ে যাও, খুব সুবিধা হবে যে ইংলিশ টার্মসগুলো যদি এখন থেকে তোমরা জানতে পারো। তো এই জিনিসগুলো কিন্তু হয়ে যাচ্ছে ক্যান্সার কোষের বৈশিষ্ট্য, বাবা একটু মাথায় রেখে এটা করো, বারবার সবাই ভুল করো। ক্যান্সার কোষের বৈশিষ্ট্য বলতে এই জিনিসগুলো আসবে, মেটাস্ট্যাসিস, অ্যাঞ্জিওজেনেসিস, কন্ট্যাক্ট ইনহিবিশন, অ্যাপোপ্টোসিস হবে না, ঠিক আছে, এগুলো হয়ে যাবে ক্যান্সার কোষের বৈশিষ্ট্য, ক্যান্সার কোষের লক্ষণ এগুলো। আর যদি ক্যান্সারের বৈশিষ্ট্য লক্ষণ বলে তো সেগুলো যেগুলো আরও নর্মাল বইতেই পাবে, সেগুলো তোমরা পয়েন্ট করে পড়ে রাখো। তারপর চলে আসো হচ্ছে টাইফয়েড, টাইফয়েডের কারণ, উপসর্গ, এলাইজা টেস্ট, ঠিক আছে, এলাইজার ফুল ফর্ম কি, টেস্টটা কি, কেন করা হয়, এই ব্যাপারগুলো। ইমাস্কুলেশন, ইমাস্কুলেশনের প্রসিডিওর, ব্যাগিং, ব্যাগিংয়ের কেন প্রয়োজনীয়তা আছে, এই জিনিসগুলোকে আর পড়ে নাও হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল অফ পেস্ট, পেস্ট ম্যানেজমেন্টের জন্য বায়োলজিক্যাল কন্ট্রোল কি করা যেতে পারে, আইপিএম পড়ে ফেলো, এই জিনিসগুলোকে কিন্তু ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, তো এই কনসেপ্টগুলোকে দেখে রাখো, ফুল ফর্মগুলোকে দেখো। উদ্ভিদ প্রজনন বিদ্যায় বিভিন্ন যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা হচ্ছে তার মধ্যে ধরো ব্যাগিংও পড়লো, ইমাস্কুলেশনও পড়লো, হাইব্রিডাইজেশনও পড়লো, এই টপিকগুলোকে নিয়ে নোট বানিয়ে পড়ে ফেলো। তারপরে হচ্ছে বায়োগ্যাস উৎপাদন, খুব ভালো করে প্রসিডিওরটা পড়ো, নর্দমার জল কি করে বিশুদ্ধিকরণ করা হয় তার প্রসিডিওরটাকে ভালো করে পড়ে রাখো।
এগুলো মোটামুটি এই ইউনিটের জন্য। এরপর দেখো পড়ে থাকছে লাস্ট ইউনিটটা। তো লাস্ট ইউনিটেরও বাস্তুতন্ত্রের চ্যাপ্টারটা বাদ তোমরা জানো, তো যেগুলো থেকে যাচ্ছে তো সেগুলোর ভিতর ইম্পর্টেন্ট যে কোশ্চেন্সগুলো সেগুলো আমি একটু বলে রাখি। তো এর আগে প্রথমে ওই 2 মার্কস 3 মার্কসের মতনগুলো বলি। সেখানে নিচ আর হ্যাবিট্যাট খুব ভালো করে পড়বে। নিচ হ্যাবিট্যাটের কনসেপ্ট উইথ ডিফারেন্সও যদি আসে সেখান থেকে যাতে লিখতে পারো। এরপর পড়বে হচ্ছে অসমো কনফর্মার, অসমো রেগুলেটার্স কারা, কেন, এটা পড়লেই পার্থক্যও লিখতে পারছো, এক্সাম্পল দেখে রাখছো। নেক্সট হচ্ছে তোমার হ্যালোফাইটস মানে হচ্ছে লবণাম্বু যে উদ্ভিদ, তাদের কি কি এক্সট্রা বৈশিষ্ট্য পাচ্ছি সেগুলো দেখো। ইকোটোন, ইকোটাইপ, ইকোক্লাইন্স, ঠিক আছে, সিবলিং স্পিসিস, এই কনসেপ্টগুলোকে দেখে রাখো। রেড ডাটা বুক পড়ো। তারপরে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, এইগুলো কনসেপ্টগুলোকে দেখে রাখো। হেলিওফাইটস, সিওফাইটস, এগুলো কিন্তু বাবা ইংলিশ টার্মসটাই আসবে বাংলাতেও, তো তাই জন্য এগুলোর ইংলিশ টার্মসগুলো জেনে রাখো। হেলিওফাইটস কি, সিওফাইটস কি, তো জাস্ট ব্যাপারটা জানলেই হবে। খুব জোর তোমার এক্সাম্পল চাইবে আর জিনিসটা কি মনে রাখলে হবে, জাস্ট কনসেপ্টটা মাথায় রাখো, এক্সাম্পল প্ল্যান্টের মনে রাখো। ওকে, নেক্সট হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন, ক্রায়ো সংরক্ষণ, লিকুইড নাইট্রোজেনে যে সংরক্ষণ করা হয়, ক্রায়ো প্রিজার্ভেশন কি, এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি দেখে রাখো। তারপরে হচ্ছে দেখো ক্যারিং ক্যাপাসিটি, ধারক ক্ষমতা, একটা বাস্তুতন্ত্রের ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা কি হতে পারে এটা দেখো। হটস্পটের এক্সাম্পল ঠিক নয়, মানে ইন্ডিয়াতে কি কি হটস্পট আছে নামগুলো পড়ে ফেলো, এবং দেখবে হটস্পট হওয়ার জন্য কিছু শর্ত থাকে, ওই শর্তগুলো কি কি সেগুলোকে ভালো করে রেডি করে নাও। 3 মার্কসের জন্য কোশ্চেন্স আসতে পারে, আর এক্সাম্পল তো তোমরা হটস্পটের নাম তো জানো, 2 মার্কসেও আসতে পারে। তো তারপরে দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলন, ফটোকেমিক্যাল স্মোক, তারপর ক্লাসিক্যাল স্মোক, এই কনসেপ্টগুলোকে ভালো করে পড়ো। দেন দেখো কঠিন বজ্র পদার্থ ম্যানেজমেন্ট, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, চিপকো আন্দোলন কখন হয়েছিল, কোন সালে হয়েছে, লিডার কে ছিল, এই কোশ্চেন্সগুলোকে দেখে রাখো। ডিফরেস্টেশন কনসেপ্ট, বায়োম কি, তারপরে ধরো বলতে পারো এন্ডোথার্মিক, পয়কিলোথার্মিক যে অ্যানিমেলসগুলো আছে বলতে কি বোঝো এবং তাদের এক্সাম্পল। আর কি না ইনসিটু এক্সিটু কনজারভেশন, অবশ্যই উইথ এক্সাম্পল পড়ো, এবং সেখানেই দেখবে ওই বিভিন্ন প্রিজার্ভেশন যেগুলো রয়েছে তো সেই জিনিসগুলোকে একটু দেখে রাখবে। আর কি না জিনগত প্রজাতিগত বৈচিত্র্যের পার্থক্য কনসেপ্ট। আর মাইক্রোক্লাইমেট কি, হাইড্রোফাইটস, জেরোফাইটস মানে জঙ্গল উদ্ভিদ যারা, তাদের অভিযোজনগত কি বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে, খেচর অভিযোজন, প্যাটাজিয়াম কি, এইগুলোকে একটু নোট বানিয়ে পড়ে নাও। মোটামুটি 2 আর 3 মার্কসের মতন এগুলোকে দেখো। আর মেন 5 মার্কসের অবশ্যই এই চ্যাপ্টার থেকে যেগুলো করবে, বায়ু দূষণের প্রভাব কেন হচ্ছে, তার ক্ষতিকর প্রভাবটা কি, কেন হচ্ছে, এবং কি করে প্রতিকার করা যেতে পারে। গ্রিন হাউস গ্যাসটা একটু দেখে রেখো, ওটা তোমরা নিজেরাও জানি করতে পারবে, ক্লাস 12-এর স্টুডেন্টরা, একটু জাস্ট দেখে রেখো। তারপর যেটা পড়ো হচ্ছে, খুব ভালো করে পড়ো হচ্ছে এস আর জে রেখচিত্র, একটু ঘুরিয়ে কোশ্চেন্স এলে করতে পারো না অনেক সময়। এস আকৃতির রেখচিত্র কাদের পাবো, জে আকৃতির রেখচিত্র কাদের পাবো, এটাকে মাথায় রাখো, বুঝে করো, বুঝে মাথায় রেখে বুঝে করো। তোমাকে এক্সাম্পল বলে দিল যে মাছেদের কী ধরনের আর রেখচিত্র পাবো বা সেটাকে ব্যাখ্যা করো। তো মাছদের কীরকম রেখচিত্র হতে পারে, ব্যাকটেরিয়া, শৈবাল, এদের কী ধরনের রেখচিত্র পেতে পারি সেটা ব্যাখ্যা করে দেখাও, সেটা ড্রয়িং করে দেখাও। হয়ে গেল না 3 নম্বর বা 5 নম্বরের একটা কোশ্চেন্স। তাই মাথা ভালো করে বুঝে পড়ো যে এস কার্ভ বলতে কী বোঝাতে চাইছে, জে কার্ভ বলতে কী বোঝাতে চাইছে। শুধু এসের মতো দেখতে এস কার্ভ, জে এর মতন দেখতে জে কার্ভ, এরমভাবে পড়ে ওই যে এস আকৃতি বললে এঁকে দেবো, জে বললে এঁকে দেবো, এরকম নয়। অ্যাপ্লিকেশান বেস দিলে যাতে করতে পারো সেরকমভাবে রেডি করো, এক্সাম্পলগুলো বুঝে পড়ো। আর পড়ো জন্মহার, মৃত্যুহারের এগুলোর পার্থক্য, ইউট্রোফিকেশানটা কি, কেন হয়, তারপর বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের সঙ্গে ধরো ইউট্রোফিকেশানের কী রিলেশান আসছে। তারপর বলতে পারো হচ্ছে বায়োম্যাগনিফিকেশান কনসেপ্টটা একটুখানি পড়ে রাখো, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে বলতে পারো অবশ্যই ইম্পর্টেন্ট যেটা এইচ পিরামিড, ঠিক আছে, ওই বেল শেপ পাচ্ছ, পিরামিড শেপ পাচ্ছ, ওই এইচ পিরামিডগুলোকে ভালো করে ড্রয়িংটাও দেখবে এবং ডিসকাশানটা দেখবে। 5 মার্কসের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, 3 মার্কসেও অনেক সময় এই এইচ পিরামিডের কোশ্চেনটা কিন্তু আসে। আর কি না ওই যে জনসংখ্যার যে আন্তঃক্রিয়াগুলো,
ওই কমেন্সালিজম, অ্যামেলসালিজম, মিথজীবিতা, ঠিক আছে, এই যে জিনিসগুলো রয়েছে মনে হয় বুঝতে পারছো। যদি আবারও বলছি ইংলিশ টার্মে প্রবলেম হয়, ওই বইয়ের বাংলা টার্মের ব্র্যাকেটেই দেখবে ইংলিশগুলো লেখা আছে। ওই পারস্পরিক সহযোগিতা মানে মিথজীবিতা পাবে, তারপরে ধরো কারোর সঙ্গে কোনো সংগ্রাম হচ্ছে, কম্পিটিশান পাবে, কমেন্সালিজম, অ্যামেলসালিজম, এই কনসেপ্টগুলো যে প্লাস মাইনাস করে দেখবে বইতে করা থাকে। তো খুব ভালো করে নিটের জন্য খুব ইম্পর্টেন্ট, বক্সের ভিতরে প্লাস মাইনাস ওরকমভাবে দিয়ে দেয় একটা অ্যাব্রিভিয়েশন, দেখে তোমাকে অ্যান্সার করতে হয়। প্লাস মাইনাসে যেভাবে লেখা আছে মিলিয়ে করতে হয় যে ওটা কী ধরনের ইন্টারাকশান মানে আন্তঃক্রিয়া সম্পর্ক বোঝাচ্ছে, ঠিক আছে। তো একইভাবে ওটা ওয়েস্ট বেঙ্গল মানে বোর্ড এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় যেগুলো তোমাদের বললাম আশা করি তোমাদের কাজে লাগবে। ভিডিও পজ করে ধীরে ধীরে তোমরা লিখে নাও, এবং আবার যেটা শেষে বলবো যে পুরোপুরি শুধুমাত্র ওই সাজেশানের উপর থেকো না, নিজেদের খুব ভালো করে প্রিপেয়ার করো কি যেরকমই কোশ্চেন্স আসুক, যত টাফই কোশ্চেন আসুক আমি এত ভালোভাবে রেডি করব কি যে আমি আমার বেস্টটা দিতে পারবো, তাই না। তো অবশ্যই একটুখানি দেখে নাও যেগুলো বললাম যে মেন ইম্পর্ট্যান্ট যে পোর্শনসগুলো, অবশ্যই আশা করছি যে যেগুলো বললাম সেখান থেকে তোমাদের কোশ্চেন্স আসবে, তোমরা উপকৃত হবে। এবং ভিডিওটা দেখো, আর অল দ্য বেস্ট তোমাদের জন্য, অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।